ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে ভগিনী নিবেদিতার চরণে প্রণাম জানাই। কারণ 25শে মার্চ 1898 সাল মার্গারেট এলিজাবেথ নোবেলের জীবনে একটি বিশেষ দিন ছিল। তাই সেটিকে স্মরণ করেই আমরা আজকে 25শে মার্চ ভগিনী নিবেদিতার কথাই স্মরণ করব। 1898 সালের 28শে জানুয়ারি মোম্বাসা জাহাজ যখন খিদিরপুরে ভিড়ল, তখন ভারতের মাটিতে পা রাখলেন মার্গারেট এলিজাবেথ নোবেল এবং 13 বছরে তিনি ভারতীয় জীবনে একটা ঢেউ তুলেছিলেন। স্বামীজি তাকে বলেছিলেন, করালি কালীর অর্চনা করো, তিনি সর্বশক্তিময়ী, তিনি পাষাণের বক্ষ হইতে পরন্ত বীর সৃষ্টি করতে পারেন। সেই নরেন্দ্রনাথ যিনি কালী মানতেন না, তিনি জীবন সায়ান্নে এসে নিবেদিতাকে বলেছিলেন, করালি কালীর অর্চনা করো, তিনি সর্বশক্তিময়ী। করালি মানে টাংস অফ ফায়ার, অগ্নি জিহ্বা। গুরুর আদেশে ধ্যানে বসেছিলেন নিবেদিতা এবং পরব্রহ্মের যে দুটি রূপ, হয় অনাদি অনন্ত এক সত্তা, নয়তো অনাদি অনন্ত শক্তি, সত্তা বা শক্তি। স্বামীজি তার মানস কন্যাকে তপস্যায় প্রতিষ্ঠিত করবেন, তাই সমস্ত দোষমুক্ত ব্রহ্মচারিণীর মতন সংযত জীবনযাপন করার যে পথে এগিয়ে দেবেন, সেটি ছিল 1898 সালের 25শে মার্চ। এদিন মার্গারেট এলিজাবেথ নোবেলের মৃত্যু হয়েছিল, জন্ম হয়েছিল নিবেদিতার। এই দিনেই বেলুড়ে নীলাম্বর মুখোপাধ্যায়ের উদ্যানবাটিতে স্বামীজি তাকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষাদান করে নাম দিয়েছেন নিবেদিতা। মার্গারেটের মার্গারেটের মা কন্যার জন্মকালেই তাকে নিবেদন করেছিলেন ভগবানের চরণে। মার্গারেট জননীর সেই নিবেদন যেন প্রভু গ্রহণ করলেন এই 1898-এর 25শে মার্চ। শ্রী শ্রী মা এই সময় বাগবাজারে 10/2 বোসপাড়া লেনের একটা ভাড়া বাড়িতে থাকতেন। স্বামীজি মায়ের আশীর্বাদে মার্গারেটকে ধন্য করতে চেয়েছিলেন। মা যদি এই বিদেশিনীকে গ্রহণ করেন, তাহলেই রক্ষণশীল সমাজ প্রতিরোধ করবে না। সেজন্য একদিন স্বামীজি মার্গারেট, মিসেস অলিবুল এবং মিস ম্যাকলাউডকে নিয়ে বাগবাজারে শ্রী শ্রী মায়ের কাছে এলেন। মার্গারেটকে ব্রহ্মচর্য দেওয়ার আগের ঘটনা, 17ই মার্চ। মা শারদার সামনে 3 বিদেশিনী বসে তারা অতি সন্তর্পণে সসম্ভ্রমে মায়ের ঘরে প্রবেশ করছেন, যথোপযিত শ্রদ্ধা জানাচ্ছেন এবং তারা জানেন কার কাছে এসেছেন। একজন দোভাষীর মাধ্যমে সেদিন তাদের মধ্যে দীর্ঘ আলাপ আলোচনা হয়েছিল। মা শারদা দেবী জানতে চেয়েছিলেন, তোমরা বাড়িতে কিভাবে ঠাকুর পুজো করো, কী ধরনের প্রার্থনা করো। তারপর আলোচনা শেষে যখন তারা চলে যাচ্ছেন, তখন মা তাদের আশীর্বাদ করলেন। মৃদু কণ্ঠে মার্গারেটকে বলেছিলেন, তুমি আসায় আমার ভারী আনন্দ হয়েছে মা। সেজন্য এই ভগিনী নিবেদিতা, তাঁর জন্ম এই 25শে মার্চ। এবং ভগিনী নিবেদিতার জীবনটি ভারতবর্ষের জন্য উৎসর্গীকৃত ছিল। সেই জন্য শ্রী শ্রী মাও তাকে বলেছিলেন, তুমি যে নরেনের মেয়ে, তাই ঠাকুর তোমায় দেখা দিয়েছিলেন। 11ই মার্চ 1898 কলকাতার স্টার থিয়েটারে ইংল্যান্ডে ভারতীয় আধ্যাত্মিক চিন্তার প্রভাব এই বিষয়ে বক্তৃতা করেছিলেন সিস্টার নিবেদিতা। এবং সেই সভায় তিল ধারণের জায়গা ছিল না। স্বামীজি সেই সভায় পরিচয় করিয়েছিলেন, ভারতে মিস মার্গারেট নোবেল ইংল্যান্ডেরই আরেকটি দান। এই বলে
তিনি পরিচয় করেছিলেন। পরবর্তীকালে এই সমাজে নারীর অধিকার, স্ত্রী শিক্ষা, এই ব্যাপারে যে বিরাট কাজ, সেটি ভগিনী নিবেদিতা করতে পেরেছিলেন। এবং 1898 13ই নভেম্বর কালী পুজোর দিন সেই নিবেদিতা স্কুল স্থাপিত হয়েছিল। উপস্থিত ছিলেন স্বামীজি, রাজা মহারাজ, শারদানন্দজি। এবং প্রতিষ্ঠা পর্বের শেষে শ্রী শ্রী মা আশীর্বাদ করেছিলেন যে মহামায়ার শুভাশিস শতধারে বর্ষিত হোক। সেজন্য নিবেদিতা লিখেছিলেন, আগামী কালের শিক্ষিত নারী সমাজের উদ্দেশ্যে উচ্চারিত শ্রী শ্রী মায়ের এই অমোঘ আশীর্বাণী হইতে অধিক মঙ্গল সূচক আর কি হইতে পারে। সর্বপ্রথম এই বিদ্যালয়ের নামকরণ হয়েছিল শ্রীরামকৃষ্ণ বালিকা বিদ্যালয়। স্থানীয় বাসিন্দারা বলতেন নিবেদিতা স্কুল, আর বিদেশিনীরা বলতেন বিবেকানন্দের স্কুল বা বিবেকানন্দ স্কুল। 1918 স্কুলটি রামকৃষ্ণ মিশনের অন্তর্ভুক্ত হওয়ার পর তার নাম হয়েছে রামকৃষ্ণ মিশন নিবেদিতা বালিকা বিদ্যালয়। ইংল্যান্ড নিবাসিনী আয়ারল্যান্ড দুহিতা মার্গারেট এলিজাবেথ নোবেল স্বামীজির এই শিষ্যত্ব গ্রহণ করে তার নির্দেশিত পথে সেবাব্রতে নিজেকে উৎসর্গ করার জন্যই ভারতবর্ষে এসেছিলেন 28 জানুয়ারি, এবং তার 2 মাস পরে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষাকরণ হয় নিবেদিতার। তার নাম হয়েছিল নিবেদিতা, এবং সেই নামেই তিনি আপামর ভারতবাসীর আত্মীয় হয়ে উঠেছিলেন। আজও সেই আত্মীয়। ভারতে আসার সময় স্বদেশে নিবেদিতা সংবাদপত্রের লেখিকা রূপে খ্যাতি অর্জন করেছিলেন। তিনি নিজের পরিচয় দিতেন লন্ডন জার্নালিস্ট বলে, এবং ইংল্যান্ডের বিখ্যাত সাময়িক পত্র রিভিউ অব রিভিউজের সম্পাদক উইলিয়াম স্টেড তাকে সাংবাদিক জীবন গ্রহণের লোভনীয় প্রস্তাব দিয়েছিলেন। তার ঐতিহাসিক জ্ঞান, অসাধারণ বাগ্মিতা এবং রচনা শক্তি তিনি ভারতের সেবায় লাগালেন। তার মনে হয়েছিল ভাষণ এবং লেখার মাধ্যমে জাতীয়তার আদর্শ প্রচারের সম্ভাবনা বেশি। প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজি তার জীবনীতে ওই জন্য লিখেছেন, ইহাও এক অপূর্ব সাধনা। এবং এই নিবেদিতা ভারতবর্ষের যে অ্যাওয়েকেনিং, তার জন্য নিজেকে আত্মবিলয় করলেন। প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজির জীবনীতে, মানে তার লেখা নিবেদিতার জীবনীতে আমরা পাই যে গোপালের মা যখন অসুস্থ হয়েছেন, বার্ধক্যে অশক্ত হয়ে পড়েছেন, তখন শরৎ মহারাজ তাকে 57 নম্বর রামকান্ত বসু স্ট্রিটে বলরাম বসুর বাড়িতে নিয়ে এলেন। এবং তখনও পর্যন্ত কলকাতায় শ্রী শ্রী মায়ের নির্দিষ্ট বাড়ি ছিল না বলে নিবেদিতা প্রস্তাব করেছিলেন তিনি যে বাড়িতে থাকেন তার একটি পৃথক ঘরে গোপালের মা বাস করতে পারেন, এবং তাই হয়েছিল। কুসুম নামে এক ব্রাহ্মণ কন্যা তার পরিচর্যার ভার নিয়েছিলেন, এবং তার ভাত, জলখাবার ইত্যাদির জন্য যে মাসিক 10 টাকা ব্যয়ভার, সেটা নিবেদিতা বহন করতেন। মাথার চুল বড় হলে মেনির মা এসে ছেঁটে দিতেন। নিবেদিতা এই অঘরমণি দেবীকে 2 তলার ঘরে রেখেছিলেন, এবং তার খাওয়ার ব্যবস্থা করেছিলেন প্রতিবেশী এক ব্রাহ্মণের বাড়িতে। যতদিন গোপালের মায়ের এই হাঁটার চলার শক্তি ছিল, একবেলা সেই বাড়িতে গিয়ে তিনি খেয়ে আসতেন, আর রাত্রে ওই পরিবারের কেউ এসে লুচি ইত্যাদি তার ঘরে পৌঁছে দিয়ে যেত। পরে 2 বেলাই আহার তার ঘরে আসতো। দুপুরে ছিল নিরামিষ, ঝোল ভাত, আলু উচ্ছে ভাজা, 2-1টা তরকারি, আর রাত্রেও তাই। শিশুর মতন সব কিছুই একজন পরিচারিকা করে দিতেন। এর জন্যও নিবেদিতা মাসিক 8 টাকা করে খরচ করতেন, এবং শেষের দিকে গোপালের মায়ের মধ্যে প্রায় বালিকা সুলভ ভাবের উদয় হতো। গোপালের মাকে নিজের কাছে রেখে সেবা করার সুযোগ পেয়ে নিবেদিতা আনন্দে আত্মহারা হয়েছিলেন। পক্ষে এই সিংহিনী তুল্য তেজস্বী নিবেদিতার যে ভারত প্রাণতা, সেটা আমাদের মুগ্ধ করে।
ভারতবর্ষের প্রতিটা বস্তু ছিল তার কাছে পূজা দ্রব্যের মতন পবিত্র। এক উচ্চ ভাবভূমি থেকে তিনি সর্বদা ভারতকে দেখতেন। সেজন্য রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেছেন নিবেদিতাকে দেখে যে মনে হতো যেন প্রাচীনকালের কোনো ঋষির মুক্ত আত্মা এর দেহে পুনর্জন্ম গ্রহণ করেছে, যাতে পাশ্চাত্য জীবনী শক্তিতে বলীয়ান হয়ে ইনি পুরাতন ভালোবাসার চেনা জায়গাটিতে ফিরে এসে এখানকার জনগণের সেবা করতে পারেন। নিবেদিতার এই ভারত দৃষ্টি, ভারত প্রেম এবং ভারত অনুধ্যানের যে অঞ্জন, সেটা অবশ্যই তার গুরুদেবের আঁকা, কিন্তু তা হলেও নিবেদিতার এই অসাধারণ গ্রহণ সামর্থ্য এবং স্বামীজির যে দেওয়া অর্থাৎ শিক্ষণ ক্ষমতা, সেটার যেন মণিকাঞ্চন যোগ হয়েছিল। এবং স্বামীজির আহ্বানে তাই তিনি এসেছিলেন। 1897 29 জুলাই স্বামীজি নিবেদিতার কাছে খোলাখুলি চিঠিতে লিখেছিলেন, ভারতবর্ষ এখনও মহীয়সী মহিলার জন্মদান করতে পারছে না, তাই অন্য জাতি থেকে তাকে ধার করতে হবে। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য তুমি সেই নারী যাকে আজ প্রয়োজন। সত্যি সত্যি স্বামীজির সেই কথার মর্যাদা রেখে ভগিনী নিবেদিতা এই ভারতবর্ষের জন্য সবটা নিজেকে উজাড় করে দিলেন। সেজন্য নিবেদিতা স্বপ্ন দেখতেন ভবিষ্যৎ ভারতের নারী এমন মহীয়সী হবে যে অতীত ভারতের নারীর মহিমাও তার কাছে ম্লান হয়ে যাবে। কিন্তু কখন সেটা সম্ভব? যখন ভারতীয় নারী জাতীয়তার পূজারী হয়ে উঠবে। সমগ্র ভারতের জাগরণের জন্য পুরুষ নারী উভয়ের জাগরণ এবং অংশগ্রহণ গুরুত্বপূর্ণ হলেও নিবেদিতার কাছে স্বামীজি বলেছিলেন নারী শক্তির অধিকতর শক্তির কথা। নিবেদিতা তাই মনে করতেন ভারত জননীর দিব্য মন্দির সর্বতোভাবে আলোকোজ্জ্বল হয়ে উঠবে যদি কোনো দিন ভারতীয় নারী জাতীয়তার মহা আরতি সম্পন্ন করতে পারে। জাতীয়তার ওই পবিত্র আরতি শিখতে শিখতেই যাতে আমাদের মেয়েরা অন্যান্য বিদ্যায় শিক্ষিত হয়ে উঠতে পারে তার ব্যবস্থা করেছিলেন। সেই জন্য নিবেদিতা বলছেন যে স্বামীজি জাতীয়তা বা ন্যাশনালিটি ব্যবহার করেননি, কিন্তু তা সত্ত্বেও তিনি ভারতীয় জাতীয়তার জীবন্ত মূর্তি হয়ে উঠেছিলেন। এবং স্বামীজির ম্যান মেকিং আসলে ছিল নেশান ম্যান মেকিং বা ন্যাশনাল ম্যান মেকিং। সেজন্য জাতীয়তা নিবেদিতার কাছে ছিল এক পবিত্র ভাব। যেভাবে ঈশ্বরের কাছে সাধক প্রার্থনা করেন ঠিক সেইভাবে তিনি জাতীয়তার প্রার্থনা করেছিলেন এবং আমাদেরকেও শিখিয়েছিলেন কিভাবে এই প্রার্থনা করতে হয়। এবং গোয়েন্দা আন্দোলন, ভারতবর্ষে বিজ্ঞান চেতনার প্রেরণা দেওয়া, প্লেগ রিলিফে জনসাধারণের সেবা করা, মেয়েদের স্কুল খুলে নারী জাতির উত্থান করা, সবটা তিনি করেছিলেন। এবং সেই জন্য স্বামীজি বলেছিলেন আমি সব সময় তোমার পাশে থাকব, কারণ ওই স্বামীজির কাজ তিনি করছেন। 1911 13 অক্টোবর তিনি সকাল 7টায় ভগিনী নিবেদিতার মুখমণ্ডল দিব্য জ্যোতিতে উদ্ভাসিত হয়েছিল। তিনি বলেছিলেন দ্য বোট ইজ সিঙ্কিং বাট আই শ্যাল সি দ্য সানরাইজ। ভারতবর্ষের কল্যাণ প্রগতির জন্য নিঃস্বার্থ কর্মের মাধ্যমে আপামর ভারতবাসীকে ভগিনী নিবেদিতা ঋণী করে দিয়েছেন। সেজন্য নারী শিক্ষা, নারী জাগরণ, শিল্প, সাহিত্য, বিজ্ঞান সব ক্ষেত্রেই ভারতের প্রাণকে উদ্বুদ্ধ করেছিলেন ভগিনী নিবেদিতা। এবং নিবেদিতার চিন্তনে শিব এবং শক্তির অনবদ্য বর্ণনা রয়েছে। স্বামীজির সংস্পর্শে এসে ভারতে পদার্পণের অল্প কিছুদিন পরেই আমেরিকায় বসে রচিত কালিদী মাদার গ্রন্থটি তার অসাধারণ বুদ্ধিবৃত্তির পরিচায়ক। এবং নিবেদিতার উপলব্ধিতে শিব এবং শক্তি ভাবনার এক অনবদ্য কথা রয়েছে কালিদা মাদার গ্রন্থে, যেখানে তিনি লিখেছেন পুরুষ ও প্রকৃতির তত্ত্ব এক মহান ভাবের দ্যোতক। এই দুই সত্তা ভারতবর্ষে শিব এবং শক্তি রূপে পরিগণিত।
উপসংহারে একটি চিঠিতে নিবেদিতা খুব সুন্দর করে লিখেছিলেন, ইফ আই ডিডন্ট নো হিজ ইনার মাইন্ড অ্যাবাউট কালী অ্যান্ড শিবা অ্যান্ড গুরু ভক্তি অ্যান্ড অল দ্য রেস্ট আই কুড নট হ্যাভ দি স্ট্রেংথ। অর্থাৎ যদি আমি শিব, কালী, গুরু ভক্তি এবং বাকি সকল বিষয় তার মনের অভ্যন্তরের কথা জানতে না পারতাম, তাহলে আমার মধ্যে এমন শক্তি আসতো না। নিবেদিতার চিন্তনের পেছনে শিব ছিলেন উপলব্ধি স্তরে, আর শক্তি হয়েছিলেন তাঁর প্রকাশিত নিজস্ব শক্তির অভিদায়। সেই শক্তির স্বরূপিণী দীপান্বিতা নিবেদিতাকে বারবার প্রণাম জানাই এবং বারবার আজকের এই তার ব্রহ্মচর্য নেওয়ার দিন, সেই দিনটি বিশেষ করে যেন স্মরণ করে রাখতে পারি। শ্রীরামকৃষ্ণরূপ পরশমণির ছোঁয়ায় যেমন নরেন্দ্রনাথ বিবেকানন্দ হয়েছিলেন, বিবেকানন্দ পরশ পাথরের ছোঁয়ায় মার্গারেট নোবেল রূপান্তরিত হয়েছিলেন ভগিনী নিবেদিতায়। সেজন্য সমস্ত ভারত পরিভ্রমণ করে ঘনিষ্ঠভাবে জনসাধারণের সাথে মিশে এই নারীর স্তরটি বুঝতে পেরেছিলেন নিবেদিতা। সেই জন্য বারবার চেষ্টা করেছিলেন পারিবারিক জীবন থেকে সামাজিক জীবনকে পবিত্রতার বন্ধনে বেঁধে ফেলতে। অভিনবত্ব ছিলেন নিবেদিতার মধ্যে। সেই জন্য এই যে নিবেদিতার আবির্ভাব, অর্থাৎ তার যে রূপান্তর, তার মধ্যে সেটি 25শে মার্চ 1898। সেজন্য বারবার মনে রাখতে হয়, বিপিনচন্দ্র পাল লিখছেন, নিবেদিতা ভারতবর্ষকে যেরূপ ভালোবাসিতেন, ভারতবাসীও ততটা ভালোবাসিতে পারিয়েছেন কিনা সেটা সন্দেহ। নিবেদিতা নাম গ্রহণ তাঁর সার্থক। ভারতের সমস্ত সনাতন সভ্যতাতে তিনি নিঃশেষে আপনাকে মিলিয়ে দিয়েছেন। তাই তাকে আজকে বারবার প্রণাম। রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা, যার অনবদ্য অবদান প্রতিটি ক্ষেত্রে, তাকে আজকে আমরা বারবার মোহর মোহর প্রণাম করি। তার চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত জানিয়ে আজকের মতন এখানেই ঠাকুরের কাছ থেকে প্রার্থনা চাইছি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।